আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলামুক্ত তারেক রহমান গ্রহণ করেননি অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশের প্রস্তাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন নিরপরাধ ব্যক্তি হিসেবে। রাজধানীর বাবুবাজার এলাকার একটি 14 তলা ভবনের 6 তলায় আগুন। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। 53টি ব্যাংক হিসাবে 8 বছরে লেনদেন 127 কোটি টাকা। হাদিকে হত্যার আগে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলন শুটার ফয়সালের অবৈধ লেনদেনের তথ্য খুঁজছে সিআইডি। দিল্লির হাইকমিশন ও শিলিগুড়ি থেকে ভিসার সহ সব সেবা বন্ধ ঘোষণা ঢাকার। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উদ্বেগ রুশ রাষ্ট্রদূতের, দ্রুত উত্তেজনা কমানোর পরামর্শ। এবং নির্বাচনের আগে সিম সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। এক এনআইডিতে কেনা যাবে সর্বোচ্চ 5টি। 1 জানুয়ারি থেকে কার্যকর, আপত্তি মোবাইল অপারেটরদের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। মামলা প্রত্যাহারে তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথ বেছে নেন তারেক রহমান। দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় প্রায় 18 বছর নির্বাসিত জীবন শেষে নিরপরাধ ব্যক্তি হিসেবে দেশে ফিরছেন তিনি। যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। বিএনপির 2 জন আইনজীবীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার ওপর। ওই বছরের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। রিমান্ড, নির্যাতন, 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলামুক্ত হন তারেক রহমান। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে। আইন, আদালত এবং সংবিধানের প্রতি যে ওনার একটা শ্রদ্ধা, আনুগত্য, এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশে। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি আইনি প্রক্রিয়া প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দলটির আইনজীবীরা আরও জানান, তারেক রহমান নিরপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন, যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। তার হাত পা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই সময় তার বিদেশে যাওয়া ছাড়া চিকিৎসার জন্য আর কোনো পথ ছিল না। আইনগতভাবেই তিনি বিদেশে গিয়েছেন, পালিয়ে যান নাই। উনি একদম নিরপরাধভাবে তিনি দেশে আসছেন এবং আমাদের কোর্টের বিভিন্ন অবজারভেশন আছে যে সোশ্যাল স্টিগমা যেটা হয়েছিল সেটা পর্যন্ত মহামান্য আদালত তুলে নিয়েছেন। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপির আইনজীবী নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার একদিন পর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। সিইসির সঙ্গে বৈঠকে কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে মির্জা আব্বাস জানান, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সব ধরনের সহযোগিতা করেছে সরকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে তোড়জোড় বিএনপির। এরই মধ্যে তৈরি করা হয়েছে নির্বাচনের প্রচারণার রোডম্যাপও।
সোমবার বিকেলে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে গণমাধ্যমে জানান তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি জানানো হয়েছে। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিকেলে রাজধানীর 300 ফিটে তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দল, স্বতঃস্ফূর্তভাবেই আসবে মানুষ। অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। এদিকে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তার এই যোগদান গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরো শক্তিশালী করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন বিশেষ দূত সার্জিও গরকে টেলিফোনে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে এক টেলিফোন আলাপে ডক্টর ইউনুস এ কথা বলেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী এ আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক, আসন্ন নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয় উঠে আসে। কারওয়ানবাজার, তেজগাঁও ট্রাক বাস স্ট্যান্ড আর মহাখালী বাস টার্মিনালের ধকলে বসবাস অযোগ্য হয়ে উঠেছে ঢাকা 12 আসন। চাঁদাবাজি, ফুটপাত দখল, ছিনতাই আর যত্রতত্র মাদকের আখড়ায় বিপর্যস্ত জনজীবন। গ্যাস সংকট, জলাবদ্ধতা সহ নানা নাগরিক সমস্যা তো আছেই। নির্বাচনের মাধ্যমে সমস্যা থেকে মুক্তির আশায় রয়েছে ভোটাররা। প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সোহাগ ও ড্রোনে জাকারিয়া জয়ের। নেতা যদি চাঁদাবাজি তো সাধারণ মানুষ কি করবো? আমরা এখানে 50 বছর আমরা কিছুই পাই নাই। নেতা সুরের তো ভালো হইতেইব, গাঁজা মাদক এর থেকে দূরত থাকতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 12, তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ানবাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনটি নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় ভোগান্তির নাম তেজগাঁও ট্রাক স্টেশন। স্থানীয়দের ভাষায় এটি যেন একটি টিউমার, যার কারণে দীর্ঘদিন ধরেই যানজট ও পরিবেশ দূষণে নাকাল বাসিন্দারা। কারওয়ান বাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজি বহুদিনের আলোচিত বিষয়। রেলগেট এলাকায় প্রকাশ্যে চলে মাদকের বেচাকেনা। বিজয় সরণি প্রান্তে ছিনতাই, সন্ত্রাসে আতঙ্ক। অভিযোগ রয়েছে প্রকাশ্যে অবৈধ কার্যক্রম চললেও নেই থামানোর উদ্যোগ। সমাধানে বহুবার জনপ্রতিনিধি ও নেতাদের আশ্বাস পেলেও বাস্তবে কোনো ব্যবস্থা না নেয় হতাশ ভোটাররা। চাঁদাবাজি বাড়িয়ে দিতে আছে, ভাড়া বাড়িয়ে দিতে আছে। আমরা চাই যে চাঁদা মুক্ত একটা দেশ, কোনো দুর্নীতি থাকবো না, সলিডভাবে দেশ চালাইবো, এরকম আমরা যোগ্যটা নেতা চাই। ভালো মানুষ যে যার লোভ থাকবে না, এই ধরনের মানুষ পেলে হয়তো আমরা সামনে ভোট দিব, আর নাইলে আমাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঢাকা 12 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা লম্বা হলেও আলোচনায় রয়েছেন বিএনপির সাইফুল আলম নীরব, জামায়াতের সাইফুল আলম খান মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও এনসিপির নাহিদা সারোয়ার নিভা। নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কবর দেওয়ার অঙ্গীকার করেন ধানের শীষের প্রার্থী। দাঁড়িপাল্লা প্রার্থীও বলছেন বরদাস্ত করা হবে না অবৈধ কার্যক্রম। চাঁদাবাজিটা বন্ধ হয় নাই, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। দিস শুড বি অ্যাড্রেসড। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাচ্ছি এবং আমরা নিজেরা দুর্নীতি করব না। আমরা যখন দুর্নীতি করব না তখন আমরা মেশিনারিকে দুর্নীতি করার উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে আসবে। চাঁদাবাজ কিন্তু কোনো দলের না, চাঁদাবাজটা কিন্তু তাদের এক আলাদা দল। আল্লাহ পাক যদি বিএনপিকে ক্ষমতা আনেন, আমাকে যদি এই এলাকা আল্লাহ পাক কবুল করেন, ইনশাল্লাহ চাঁদাবাজের কোনো অস্তিত্ব এলাকা থাকবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী বলছেন অর্থলোভ সামলাতে পারলে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্তি সম্ভব। আর এনসিপি প্রার্থী বলছেন ভোগের নয় ত্যাগের রাজনীতিতেই আছে সমাধান। এই যে পুরাতন রাজনীতির দুষ্টচক্র, এগুলো আমি ভাঙবো। ভোটাররাই ডিসাইড করবে যে সব রাজনীতিবিদ এসে আমাদের কাছে বলছে বা সব প্রার্থী বলছে কোন প্রার্থী কেমন। সংকট তৈরি করে অল্প কিছু মানুষ, কিন্তু ভুক্তভোগী প্রায় হাজার হাজার মানুষ। আমার মনে হয় কোনো ভালো উদ্যোগ নিলে প্রথমে হয়তো কিছু বাধা আসবে। সাধারণ ভোক্তা, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই নিশ্চয়ই সংকটের সমাধানই চাইবেন।
ঢাকা 12 আসনে ভোটার রয়েছেন 3,33,112 জন। এবার পরিবর্তনের আশায় তাকিয়ে তারা। সমস্যায় জর্জরিত ঢাকা 12 আসন। জবাবদিহিনতার সংস্কৃতি, দায়বদ্ধহীন রাজনীতি আর অর্থলিপ্সা এসব সমস্যা সমাধানে বড় বাধা। তাই প্রতিশ্রুতি আর আশ্বাসের বাইরে গিয়ে কে করবেন বাস্তবভিত্তিক সমাধান, সেদিকেই তাকিয়ে এই আসনের ভোটাররা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেরপুর 3 আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও একক প্রার্থী হিসেবে দলের গ্রিন সিগন্যাল পেয়েছেন সাবেক 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এদিকে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের একক প্রার্থীও মাঠে বেশ সরব। ভোটাররা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর 3 আসনে চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার সর্বত্রই নির্বাচনী ডামাডোল। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে মাঠে সক্রিয় জেলা বিএনপির সাবেক সভাপতি ও 3 বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল। এদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তারুণের দল হিসেবে মাঠে আছেন এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা। সম্ভাব্য প্রার্থীরা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি খেলাধুলার নানা আয়োজনে অংশ নিয়ে জনগণের দোয়া ও সমর্থন চাইছেন। করছেন আলাদা আলাদা রাজনৈতিক কর্মসূচিও। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে এটা দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। আমরা একজন সৎ, দক্ষ, আদর্শ এবং দুর্নীতিমুক্ত যে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করব, এ ধরনের লোক চাই। সুষ্ঠুভাবে নির্বাচন আনেন, যেন আমার ভোট আমি ইচ্ছাকৃতভাবে যাকে খুশি তাকে দিতে পারি। একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেব এবং আমাদের ভোট আমরা নিজেরাই দেব। রাজনৈতিক মতবিরোধ থাকলেও অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত প্রার্থীরা। জনগণ আমাদের নতুন একটা পরিবর্তন চায়। এই 54 বছরে যে রাজনীতি এরা দেখেছে, এই রাজনীতি থেকে এরা মুক্তি চাই। আমরা এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা ভূমিকা রাখা দরকার আমরা রাখবো। শ্রীবর্দী ঝিনাইগাতির একটি প্রকট সমস্যা বন্য হাতির আক্রমণ। সে বন্য হাতি থেকে প্রতিহত করার জন্য স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করব। শ্রীবর্দী ঝিনাইগাতি নিয়ে গঠিত শেরপুর 3 আসনে তৃতীয় লিঙ্গের 7 জন সহ ভোটার 4,02,029 জন। এই আসনে 17টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কেন্দ্রের সংখ্যা 128টি। সময় সংবাদ, শেরপুর। রাজধানীর বাবুবাজার এলাকার একটি 14 তলা ভবনের 6 তলায় আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 6:45টার দিকে হাজি টাওয়ার নামে ওই ভবনে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস নেভানোর কাজে যোগ দেয় 9টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এই মুহূর্তে বাবুবাজার ব্রিজ এলাকায় আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাজধানীর বাবুবাজারের হাজি টাওয়ারের 14 তলা ভবনের 6 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল 6:30 বাজে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর এখানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একে একে 9টি ইউনিট এসে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে যে 9টি ইউনিটের কাজ করতে হয়নি, 5টি ইউনিটের চেষ্টায় সকাল 7:20 এই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। মূলত এই হাজি টাওয়ারের যে 6 তলা, সেই 6 তলাতে প্যাকেজিংয়ের কারখানা রয়েছে, সেখানেই মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যদিও তারা প্রাথমিকভাবে এখনো এই আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি, এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও তারা নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ফায়ার সার্ভিসের এখনো কয়েকটি ইউনিট কিন্তু ভিতরে কাজ করছে। তারা বলছে যে যেহেতু এই ভবনে মূলত 2টি সিঁড়ি ছিল, সেহেতু তারা খুব দ্রুতই এই ভবনে উঠে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে, তাদেরকে খুব বেশি একটা বেগ পেতে হয়নি। দর্শক, আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে বাবুবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটনা কিন্তু এবারই প্রথম নয়, সপ্তাহখানেক আগেও কিন্তু এই বাবুবাজার ব্রিজ সংলগ্ন একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর আজ আবারও হচ্ছে এই বাবুবাজার ব্রিজ সংলগ্ন হাজি টাওয়ারের 6 তলাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস যদিও এখনো পর্যন্ত আগুনের যে কি পরিমাণে এই আগুনের কারণে কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুন লাগার যে নির্দিষ্ট কোনো কারণ, সেই কারণ কিন্তু নিশ্চিত করতে পারেনি। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই যে হাজি টাওয়ার, এই হাজি টাওয়ারের নিচতলায় হচ্ছে ব্র্যাক ব্যাংকের অফিস, উপরে হচ্ছে যে প্যাকেজিংয়ের কারখানা, সেখান থেকেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা নিশ্চিত করেছে। তবে এই জায়গাটাকে কিন্তু এখনও পুরোপুরি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। আশেপাশে সাধারণ মানুষকেও খুব একটা চলাচল করতে দিচ্ছে না, কারণ তারা শঙ্কা প্রকাশ করছে যেহেতু এই ভবনে বিভিন্ন কাচের বেষ্টনী রয়েছে, এইখান থেকে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সে কারণে আশেপাশ থেকেও কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও উৎসুক জনতা কিন্তু ভিড় করছে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা মূলত কি হয়েছে সেটি বোঝার জন্য। তবে তারা এখনও কিন্তু নিশ্চিত করতে পারেনি যে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে ফায়ার সার্ভিস আশ্বস্ত করেছে যে তাদের পুরোপুরি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তো এই ছিল আমার কাছে বাবুবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ পরিস্থিতি। বাবুবাজারের হাজি টাওয়ারে অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সেখান থেকে। এবার অন্য প্রসঙ্গ। ওসমান হাদিকে হত্যার 3 মাস আগে 1,76,00,000 আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুইটি ব্যাংক হিসাবে জমা দেয় শুটার ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ বাদে বাকি টাকা তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা কেন লেনদেন করেছিল ফয়সাল, এখন তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। সিআইডির প্রধান জানান, ফয়সাল ও স্বার্থ সংশ্লিষ্টদের অবৈধ লেনদেন খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। নির্বাচনের তফসিলের পরদিন 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। 14টি ব্যাংকে খোঁজ মেলে 53টি হিসাবের, যেখানে 2017 থেকে 8 বছরে লেনদেন করা হয়েছে 127 কোটি টাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের 53টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে সিআইডি। এসব ব্যাংক হিসেবে কত টাকা জমা ছিল, কত টাকা উত্তোলন হয়েছে, কারা কারা এইসব ব্যাংক হিসেবে জমা দিয়েছে, সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই সন্ধান মেলে সবচেয়ে বেশি 19টি হিসাবের, সেখানে প্রায় 50 কোটি টাকা লেনদেন করেছে ফয়সাল ও তার বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শাখা ব্যবস্থাপকের দাবি বেশিরভাগ হিসাবই সচল নেই। এমনি তো লেনদেন ছিল না এখানে, আমরা যখন করতে যাই ডটম্যান তখনই দেখি যেটা অলরেডি বন্ধ। 6 মাসের বা বেশি লেনদেন না হলে আমি অপারেটিভ বলি। 8 বছরে 127 কোটি টাকার লেনদেন হলেও হাদিকে হত্যার 3 মাস আগে 1,76,00,000 টাকা আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসেবে জমা দেয় ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ টাকা বাদে বাকি সব টাকায় তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা উত্তোলনের কারণ কি? এটা আমরা খুব নিবিড়ভাবে সিআইডি তদন্ত করছে যে তার সাথে অন্য কোনো বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো গ্রুপ, বড় গ্রুপ জড়িত ছিল কিনা, কারা কারা কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি এবং যথাসময়ে আমরা এগুলোকে উদ্ঘাটিত করব। সন্ধান পাওয়া 53টি হিসাবের মধ্যে 22টি হচ্ছে ফয়সালের 8টি প্রতিষ্ঠানের। ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে থাকার কথা লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই সব গুটিয়ে নিয়েছে ফয়সাল। এদের সম্ভবত আপনার কোনো একটা ইয়া নিয়ে কাজ টাজ করতো, স্কিল ডেভেলপ বা এই ধরনের কিছু একটা ট্রেনিং এর মতন আর কি। প্রায় 1 বছর হয়ে গেছে ওরা নাই এখানে। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ফয়সালের অ্যাপলসফট আইটি, আইকন সফটওয়্যার সহ 3টি প্রতিষ্ঠানের ঠিকানা। সেসব স্থানে গিয়েও মেলেনি প্রতিষ্ঠানগুলোর হদিস। টাকা পয়সা নিয়ে নাকি একটা গ্যাঞ্জাম হয়েছিল, সেটা হচ্ছে আপনার প্রায় ডিসেম্বরের দিকে, আর ফেব্রুয়ারিতে আবার নতুন করে ভাড়া দিল। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট সবার অবৈধ লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে, ছাড় পাবে না কেউই। ফয়সাল করিম মাসুদ, তাদের যে অ্যাসোসিয়েট যারা আছে তাদের আমরা এ পর্যন্ত 53টি অ্যাকাউন্ট পেয়েছি বিভিন্ন ব্যাংকে। এতে 127 কোটি টাকার লেনদেন আমরা তথ্য পেয়েছি, প্রায় 65 লক্ষ টাকার মতো। এটা অলরেডি আমরা রাষ্ট্রের অনুকূলে কনফিসকেট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটি আমরা শুরু করেছি। এছাড়া ফয়সালের ব্যাংক হিসাবে থাকা অর্থ বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশব্যাপী সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করতে যাচ্ছে জামায়াত। আগামী ৩রা জানুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউতে বেলা ১২টায় এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দলটির সর্বশেষ নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সমাবেশ সফল করতে সারা দেশ থেকে দলটির ১০ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় আসবে বলে জানান সংশ্লিষ্টরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা সহ সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে সরকার। শিলিগুড়িতেও ভিসা সেন্টারেও সাময়িক বন্ধ রাখা হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। রোববার উপদেষ্টা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠনের ২০ থেকে ২৫ জনের একটি দল। এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়। কূটনৈতিক এলাকায় এমন ঘটনা প্রত্যাশিত নয় উল্লেখ করে ভারতের কাছে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রতিবেশী দেশের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। সোমবার সকালে দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আলেকজান্ডার খোজিন আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা ইতিবাচক অগ্রগতি, তবে ভোটের ফলাফল না আসা পর্যন্ত মস্কোর পক্ষ থেকে চূড়ান্ত কোনো মূল্যায়ন করা সম্ভব নয়। চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন, চরমপন্থা ও সহিংসতামুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মস্কো। এটি শুধু দুই দেশের জন্যই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। We are waiting for the elections, parliamentary elections, and we, as I may say, that we keep the fingers crossed, inshallah, that elections commissions will be held on the date which has been announced by the Election Commission, 12th of February. This is very historical event and important stage for the country to develop in future. বগুড়ার দুপচাচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত ৩টার দিকে আদমদীঘি উপজেলার কুমারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাত ৯টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস দুপচাচিয়া লোটো শোরুমের সামনে আসে। মাইক্রোবাসটি থেকে ৪ জন বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুম থেকে টেনে বের করে। পরে বাইরে থাকা বাকিরা সহ পিন্টুকে সাদা মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে নিয়ে যায়। দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল। অপহরণের শিকার পিন্টুর বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলায়। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। কানে লাগায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গুলির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় কান চেপে ধরে দৌড়ে বেরিয়ে যাচ্ছেন মোতালেব শিকদার। জানা যায় মাসখানেক আগে খুলনার সোনাডাঙ্গায় একটি বাসা ভাড়া নেন তন্নি নামে এক নারী। প্রায় সেখানে যাতায়াত করতেন মোতালেবও। রোববার রাতেও ওই বাসায় মোতালেব সহ বেশ কয়েকজন যান। পরদিন সকালে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। মোতালেবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই ঘরটায় না বিভিন্ন রকম পুরুষ লোকরা আসা যাওয়া করে। আমি বললাম, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দাও। গুলি কান এবং মাথা ঘেঁষে বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন মোতালেব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা, মাদক সহ নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে মাদক নিয়ে বিবাদের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। এদিকে আহতের স্বজনদের দাবি, গাজী মেডিকেলের সামনে চায়ের দোকানে হেলমেট পরিহিত কয়েকজন মোতালেবকে প্রথমে মারধর করে, পরে মাথায় গুলি করে পালিয়ে যায়। এনসিপির সাথে যুক্ত হয়েছে, এইটা নিয়ে কোনো ঝামেলা হইতে পারে। আওয়ামী ফ্যাসিস্ট যারা
ছাত্রলীগ যুবলীগ এদের দ্বারাই ঘটনাটা ঘটছে। এ ঘটনায় জেলা যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব তন্নিকে এরই মধ্যে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে গুলির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সোমবার রাত 8:30টার দিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির খুলনা জেলা শাখা ও মোতালেবের পরিবার। ঘটনার তদন্তের আওতায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানাচ্ছি। শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার পেশায় ট্রাক চালক। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। খুলনায় এনসিপির শ্রমিক নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িতরা যেন ভারতে পালাতে না পারে সেজন্য সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় সীমান্তে নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে। সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। গেল 1 বছরে শুধু রংপুর জেলাতেই 65টি হত্যাকাণ্ড হয়েছে। এছাড়া 100-রও বেশি নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধে জনমনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অপরাধ দমনে সতর্ক রয়েছেন তারা, তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধ দমনে আরও বেশি তৎপর হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। শাকিল মাহমুদীদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্ট। গত 6 ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে টাকার জন্য এক দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক। 10 আগস্ট একই উপজেলার বুড়িরহাটে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল ও প্রদীপ দাস নামে 2 ব্যক্তি। গেল 1 বছরে রংপুর জেলায় এমন 65টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে 37টি ধর্ষণ, 10টি অপহরণ, 55টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 104টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে। কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাইলো আমাকেও তো মারতে পারে, আমি এক জঙ্গলের বাড়িতে থাকি। সিআইডি আসছে, তারা ফরেনসিক করেছে, তারা মামলা রুজু করেছে, কিন্তু মানে ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাইনি। 6-7 মাস থেকে দেখা যাচ্ছে কোনো প্রশাসনের লোক এখানে দায়িত্ব পালন করে না, দিনেও করে না, রাতেও করে না। আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। আইন শৃঙ্খলাটার একটা ব্যাপক একটা অবনতি আমরা দেখতেছি। আমাদের মনে হয় যে এখন দ্রুত একটা সময় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা কঠোর অবস্থানে নিয়ে আসা। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় কাজ করছেন তারা। কোনো অবস্থাতেই আইনের ফাঁক ফোকরে কোনো অপরাধী পার পাবে না বলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দিনে ও রাতে পর্যাপ্ত পুলিশি টহলের পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। চাঁদপুরের বহুতল ভবনের একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত 7:30 থেকে 8টার মধ্যে হবিগঞ্জ পশ্চিম বাজারে প্রবাসী আমির হোসেনের বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ভবনের 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরের পেছনে গ্রিল কেটে ভেতরে ঢোকে চোর। এ সময় বাসায় কেউ ছিল না। পরে চুরির ঘটনা শুনে আমির হোসেন ও তার পরিবারের সদস্যরা বাসায় এসে দেখেন বাসার সবকিছু তছনছ করে ফেলে রাখা। এছাড়া স্টিলের আলমারি ভেঙে 20 ভরির বেশি স্বর্ণালংকার এবং নগদ কয়েক লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিম সংখ্যা আরও কমাচ্ছে সরকার। 1 জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 5টি নতুন সিম নিতে পারবেন মোবাইল গ্রাহকরা। আর যাদের নামে 6 থেকে 10টি সিম কার্ড রয়েছে সেই সংখ্যাও 5-এ নামানো হবে ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তে বরাবরের মতোই আপত্তি তুলেছেন মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাটে মোবাইল সিম কেনার সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অবৈধভাবে নিবন্ধন হচ্ছে অতিরিক্ত সিম। অনিয়মের বিষয়টি ধরা পড়েছে বিটিআরসির পর্যালোচনায়। নিয়ন্ত্রক সংস্থা দেখেছে একদিনেই একজন গ্রাহক 2-এর বেশি সিম কিনছেন, যা অস্বাভাবিক। এ অবস্থায় নির্বাচনের আগে মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে গেল জুলাইয়ে এক ব্যক্তির নামে সিম নেওয়ার সীমা 15 থেকে 10টিতে নামানো হয়। তারই ধারাবাহিকতায় 1 জানুয়ারি থেকে এই সীমা আরও কমাচ্ছে সরকার।
বিটিআরসি বলছে নতুন বছরের প্রথম দিন থেকে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন করে সর্বোচ্চ 5টি সিম নিবন্ধন করা যাবে। 1 জানুয়ারিতে যিনি নতুন করে যাবেন সিম রেজিস্ট্রি করতে, তার নামে 5টার বেশি সিম রেজিস্ট্রি করা হবে না। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে 6,75,92,745 জন গ্রাহকের হাতে রয়েছে 18,80,00,000-এর বেশি মোবাইল সিম। এর মধ্যে 80% নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড, 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। এই যে যার কাছে 10টা সিম রয়ে গেল, উনি যখন এই সিম রিপ্লেস করার জন্য যাবেন, তখন তাকে বলা হবে যে আপনি এটা রিপ্লেস করার আগে এটাকে 5টার নিচে নামিয়ে নিয়ে আসেন। নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। যাদের ভোটার আইডি হয় নাই তাদের জন্য কিনতে হবে, তো তারা কেমনি কিনবে? তাহলে একটা ফ্যামিলিতে আপনার বাবার থাকতে পারে, মায়ের থাকতে পারে, সেই হিসেবে যদি 4 জনের যদি এনআইডি থাকে তাহলে তো আপনি অলরেডি 20টা সিম ওখানেই তো রেজিস্ট্রেশন করতে পারছেন। তবে অসন্তোষ জানিয়েছে মোবাইল অপারেটররা। ল এনফোর্সমেন্ট এজেন্সি যে সিম কমালে ক্রাইম কমে যাবে, ইটস অ্যাকচুয়ালি নট দ্য কেস। সিমের দিকে না তাকিয়ে অন্যান্য ইস্যুগুলো যেটা আছে, যে আমাদের ডেটাবেসগুলোকে হার্ডেন করা, বাকি 3টা অপারেটর কিন্তু মার্কেটে টিকে থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। আইওটি ডিভাইসের জন্য আলাদা নিবন্ধনের মাধ্যমে মোবাইল অপারেটরদের বিশেষ সিরিজের সিম বিক্রির অনুমোদন দেবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর 30.77% বেড়েছে ডালের দাম বেড়েছে চাল ও আটার, তবে 30% কমেছে চিনিতে। বছর জুড়ে ঊর্ধ্বমুখী থেকেছে ভোজ্য তেল। স্বস্তি দিয়েছে ব্রয়লার মুরগি, আর ভোক্তাকে ভুগিয়ে বছর শেষ করতে যাচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ ও মশলার বাজার। খাদ্যপণ্যের দাম প্রায় 11% বৃদ্ধির চাপ নিয়ে চলতি বছর শুরু করেন ভোক্তারা। উৎপাদন ও চাহিদা যোগানে কোনো সংকট না থাকলেও জানুয়ারিতেই বাড়ে চালের দাম, মার্চে হয় আরও ঊর্ধ্বমুখী। মের মাঝামাঝি কিছুটা কমলেও আবারও চড়ে বসে জুলাই মাসে। অক্টোবরে কিছুটা কমে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মার্চে মসুর ডালের দাম কেজিতে 25 টাকা পর্যন্ত কমতিতে স্বস্তি মিললেও বছর শুরুতে 130 টাকা কেজি দরের পণ্যটি শেষ মাসে কিনতে রাজধানীবাসীকে গুনতে হয়েছে 170 টাকা। অস্থিতিশীলতা না দেখালেও ঊর্ধ্বমুখী প্রবণতায় বছর শেষ করতে যাচ্ছে আটা। বোতলজাত সয়াবিন তেলের সংকট ভোক্তাকে ভুগিয়েছে ফেব্রুয়ারিতে। নির্ধারিত দামের চেয়ে 25 টাকা পর্যন্ত বেশিতে প্রতি লিটার বিক্রির অভিযোগ মেলে। দাম বৃদ্ধির যুক্তিতর্কে মার্চে জোরালো হয় ব্যবসায়ী মন্ত্রণালয়ে আলোচনা। এপ্রিলে আসে লিটারে 14 টাকা বাড়ানোর ঘোষণা। ডিসেম্বরে লিটারে আরও 6 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবে বছর জুড়েই ভোক্তাকে স্বস্তির খবর দিয়েছে চিনি। রমজানে 115 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হওয়া পণ্যটি বছরের শেষ মাসে নেমেছে 100 টাকায়। মজাদার মশলার বাজার বছর জুড়ে থেকেছে অস্থিতিশীল। রোজার মাস মার্চে 6,000 টাকা কেজিতে উঠে যায় এলাচ। জিরা বিক্রি হয় 750 থেকে 800 টাকায়। কোরবানি ঘিরে জুনে চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহে কমে আসে দাম। বছরের বাকি সময়ে থাকে স্থিতিশীল। স্বাভাবিক চাহিদা যোগানে বছর শুরু করলেও এপ্রিলে এসে সরবরাহ সংকটে পড়ে পেঁয়াজ। 15 টাকা বেড়ে কেজি উঠে যায় 65 টাকায়। আগস্টে আরেক দফা বেড়ে হয় 75 থেকে 90 টাকা। সেপ্টেম্বরে দাম কমে 60 থেকে 65 টাকা হলেও নভেম্বরের শুরুতে দাম হয় লাগামহীন। প্রতি কেজি বিক্রি হয় 130 টাকায়। আমদানির খবরে 110 টাকা নামলেও ডিসেম্বরে চড়ে বসে 150 টাকায়। বছরের মাঝামাঝি হঠাৎ দাম বৃদ্ধির জোয়ারে গা ভাসায় কাঁচামরিচ। জুলাইয়ে বিক্রি হয় 350 টাকা কেজি দরে, আগস্টে থাকে 400-তে। সেপ্টেম্বর থেকে কমতে কমতে ডিসেম্বরে নামে 30 টাকায়। রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় মার্চে প্রতি কেজি ব্রয়লারের দাম হয় 210 থেকে 220 টাকা। জুনে নেমে আসে 150 টাকায়। জুলাইয়ে বেড়ে 180 টাকা হলেও ডিসেম্বরে আবারও নামে 150-এ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের উপর। আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় ঘরের বাইরে কাজ করা মানুষের ভোগান্তি বেড়েছে। যাত্রী পাচ্ছে না বাস, অটোরিকশা চালকরা। দোকানও খুলছে দেরিতে। শীতের কারণে সকালবেলা যাত্রী কম হচ্ছে, গাড়ি ফাঁকা ফাঁকা চলে যাচ্ছে, যাত্রী পাওয়া যাচ্ছে না, খুবই যাত্রী আকাল। সাথে ঠান্ডা, আবার রোদ বাড়াচ্ছে না, রোদ খুব একটা ওই বেলা 2-3 ডিগ্রি বাড়ে।
যশোরে গত 2 দিন ধরে বেড়েছে হিমেল বাতাসের তীব্রতা। শীত বাড়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যুক্ত হব তার সাথে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা পারদ কিন্তু যশোরের নিম্নমুখী এবং আজকে সেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 6টায় 12 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে এই যে তাপমাত্রার নিম্নমুখিতা এবং সাথে উত্তরে যে হিমেল বাতাস, এই বাতাসের কারণে এই অঞ্চলের মানুষের শীতের তীব্রতা অনুভব করছে, শীতের প্রকোপ বেড়েছে এবং একটি জবুথবু অবস্থা তৈরি হয়েছে। গত 2 দিন কিন্তু সূর্যের আলো দেখেনি এই অঞ্চলের মানুষ, তবে আজকে সকাল 8টার দিক থেকে সূর্যের দেখা মিললেও আসলে তাপ কিন্তু সেই আকারে বাড়েনি। এখনো মানুষ কিন্তু শীত অনুভব করছে এবং এই শীতের কারণে রোগীর সংখ্যা, বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে সর্দি, কাশি, নিউমোনিয়া রোগী আক্রান্ত হচ্ছেন। আমরা যশোর জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি যে যশোরের জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড, সেই ওয়ার্ডটি 24টি বেডের ওয়ার্ড এবং সেখানে ভর্তি আছে 65 জনের উপর রোগী এবং প্রত্যেকটি রোগী হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত এবং শিশুদের একটি বড় অংশ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এবং অন্যান্য ওয়ার্ডের নানা বয়সীর মানুষ আসলে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং আমরা কথা বলেছি হাসপাতালের আরএমওর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই শীতের কারণে বেশ কিছুদিন ধরে রোগীর বেশ চাপ রয়েছে, বিশেষ করে আউটডোরে প্রতিদিন প্রচুর পরিমাণে রোগী আসছে যারা প্রাথমিক ট্রিটমেন্ট নিচ্ছেন, ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং বাসায় চিকিৎসা নিচ্ছেন। তারা আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা যে এই সময় আসলে বৃদ্ধ এবং শিশুদেরকে একটু বেশি যত্নে রাখতে হবে, গরম পানিতে গরম কাপড়ে রাখতে হবে এবং গরম পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম যশোর থেকে। নির্মাণের 15 বছর না পেরুতেই বেহাল গাইবান্ধার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। ঝুঁকিপূর্ণ ভবনটিতে আতঙ্ক নিয়ে ক্লাস করছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গার পলেস্তারা খসে পড়েছে, যত্রতত্র ছোট আকৃতির ফাটল। রংচটা জরাজীর্ণ ভবনটি গাইবান্ধা সদরের সুখানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক শিফটে চলে ক্লাস। হঠাৎ দেয়াল বা ছাদের অংশ খুলে পড়ার আশঙ্কায় ভীত থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ। ছাদ দিয়ে পানি পড়ে নষ্ট হয় বই খাতা ও শিক্ষার্থীদের জামা কাপড়। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা অভিভাবকদেরও। আমাদের স্কুলে ভাঙা ছাদ, ওটা আমাদের মাথার উপরে পড়ে, টিফিন খাই, আমাদের ভাতের উপরে পড়ে, ভাতটা নষ্ট হয়ে যায়। জোর বৃষ্টি পড়ে তো আমার বই খাতা ভিজে যায়। সিমেন্ট বালু ওগুলো ঝরে পড়তেছে, মানে খুবই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস নেওয়া হচ্ছে। বৃষ্টি হলে খুব ভয়ের মধ্যেই থাকি যে কখন মাথায় সেই জগন্নাথ হলের মতো ছাদ মাথায় পড়ে ধসে, এটা আমরা খুব আতঙ্কের মধ্যেই থাকি। অবশ্য বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। বিদ্যালয়ে প্রতি বছর একটা নির্ধারিত একটা টাকা বরাদ্দ থাকে যে স্লিপের, তার মাধ্যমে সংস্কার হোক বা কোনো আলাদা কোনো ঘর তৈরি করে হোক আমরা ক্লাস নেবার ব্যবস্থা করব। 2009-10 অর্থ বছরে 18,66,320 টাকা ব্যয়ে অফিস সহ 4 কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। একই অবস্থায় সদর উপজেলার আরও 10টি বিদ্যালয়ের। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদানে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 2 জন। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে মাত্র 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ 65টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায় চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার। একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় 6টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব। অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। এরই মধ্যে 7 অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। লাকাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। কাল দলের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ আমির, আইয়ুব, ম্যাথিউস সহ দলের বেশিরভাগ বিদেশিরা। দেশি ক্রিকেটারদের নিয়েও আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রাজনৈতিক অস্থিরতা, দেশজুড়ে নানা অপ্রীতিকর ঘটনা, বিপিএল মাঠে গড়ানো নিয়ে জেগেছিল শঙ্কা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে সব জটিলতা কাটিয়ে 12তম আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। উদ্বোধনী ম্যাচেই খেলবে স্বাগতিকরা। হোম গ্রাউন্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। হেড কোচ সোহেল ইসলামের অধীনে পুরো দল ঝালিয়ে নিয়েছে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। আপাতত লোকাল ক্রিকেটারদের নিয়েই অনুশীলন করেছে সিলেট। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বিদেশিরাও। এখনো ফরেন প্লেয়াররা আসেনি, বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম। আশা করি যে কালকে পরশু 2 দিনের ভিতরে সবাই টিমের ভিতরে জয়েন করবে। মোহাম্মদ আমির, মঈন আলী, সাইম আইয়ুব, অমরজাই, ম্যাথিউস, যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকেও দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। দেশিদের মধ্যে মিরাজের সঙ্গে ইমন, আফিফ, জাকির হাসান, স্পিনে বড় নাম নাসুম আহমেদ। দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। এখন শুধু একটা ভালো শুরুর অপেক্ষা। টিম কম্বিনেশন খুব ভালো আছে। আপনি দেখেন কম্বিনেশন যেটা আমি বলেছি যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে। আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি20 খেলছে, ও এবার সিলেটের হয়ে খেলছে। আপনার খালেদ, ইবাদত, আফিফ, এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা শুভযাত্রা হতে পারে এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল টিম ইজি হয়ে যেতে পারে। জাকির হাসান, ও যেভাবে আগ্রহ, কিভাবে রান করবে আমি দেখেছি, প্র্যাকটিস করেছি। আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে। এখন পর্যন্ত কোনো বিপিএল শিরোপা যায়নি সিলেটের ঘরে। তবে এবারের দলটা দেখাচ্ছে স্বপ্ন। সিলেটবাসীর প্রত্যাশাও তাই অনেক বড়। যেহেতু আমাদের সিলেটের ছেলেরা খেলবে, আমাদের তাদের কাছে প্রত্যাশা বেশি। এছাড়াও পাকিস্তানের আমির আছেন, অনেক ফরেন সেলিব্রিটি প্লেয়াররা আছেন। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে সিলেট এগিয়ে যাবে এবং সিলেট টাইটান্স কাপ নেবে। শুরু যেহেতু সিলেট থেকে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে হচ্ছে, সেই ট্রফিটা আবার সিলেটেই ফিরে আসবে। টুর্নামেন্টের প্রথম দিনেই রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। ঘরের মাঠ 12তম আসরের উদ্বোধনী ম্যাচ। স্বাগতিকদের স্বপ্ন অনেক বড়, তবে লম্বা পথ পাড়ি দিতে হবে সিলেট টাইটান্সের। তাই তো শেষ মুহূর্তে অনুশীলনটা করে নিচ্ছেন তারা সিলেট আউটার এই গ্রাউন্ডে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। বিপিএল সামনে রেখে দলগত অনুশীলন শুরু করল নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলটির নেতৃত্বের ভার উঠতে যাচ্ছে সৌম্য সরকারের কাঁধে। সুপার ওভারের লড়াই, ব্যাট নাসির, বোলিং এন্ডে সাব্বির রহমান। না কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, বরং বিপিএলে যে কোনো পরিস্থিতি সামলানোর অনুশীলন চলছে ঢাকা ক্যাপিটালস ক্যাম্পে। সকাল 10টা নাগাদ শুরু হয় অনুশীলন। বিদেশি ক্রিকেটার কিংবা কোচ এখনো দলের সঙ্গে যোগ না দিলেও ঢাকার ঘাম ঝরানো অনুশীলন ঠিকই চলছে। মোহাম্মদ মিথুনের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিপিএল এ লড়বে এই ফ্র্যাঞ্চাইজি। যদি আমাদের প্র্যাকটিস সেশন দেখেন, আমরা কিন্তু সুপার ওভার প্র্যাকটিস করছি। শুধু 1 ওভার করি না, আমরা 3 ওভার সুপার ওভার প্র্যাকটিস করছি। আমরা নিজেরও করছি, আবার এটারে ডিফেন্ড করছি, দেন আবার এটারে ডিফেন্ড করছি। সো আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। সো এটাও আমাদের একটা গেম
গেম প্ল্যানের একটা ব্যাপার। বেশ ভারসাম্যপূর্ণ দল। আয়ের টি-20 শেষে যোগ দেবেন তাসকিন আহমেদও। সাব্বির নাসিররা পাচ্ছেন নিজেদের প্রমাণের আরও একটা মঞ্চ। নজর থাকবে সাইফ হাসানের ওপরও। এদিন অবশ্য অনুশীলনে আসেননি দলটার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। একই দিনে একই ভেন্যুতে প্রস্তুতি সেরেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর প্রথমবারের মতো দলগত অনুশীলনে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কাগজে কলমে শক্তিশালী না হলেও মাঠের খেলায় সেরাটা দিতে চান ক্রিকেটাররা। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। 23 ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই ওপেনারের। তবে গুঞ্জন আছে নিজের ছুটি বাড়াতে পারেন সৌম্য। সেক্ষেত্রে পরিকল্পনা সাজানোয় কিছুটা হলেও পিছিয়ে থাকবে নোয়াখালী। 26 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর। উদ্বোধনী দিনেই ভিন্ন ম্যাচে মাঠে নামবে এই ফ্র্যাঞ্চাইজি। প্রতিপক্ষ এখনো অনুশীলন শুরু না করা চট্টগ্রাম রয়্যালস। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলামুক্ত তারেক রহমান। গ্রহণ করেননি অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশের প্রস্তাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন নিরপরাধ ব্যক্তি হিসেবে। রাজধানীর বাবুবাজার এলাকার একটি 14 তলা ভবনের 6 তলায় আগুন। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে। এবং 53টি ব্যাংক হিসাবে 8 বছরের লেনদেন 127 কোটি টাকা। আদিকে হত্যার আগে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলন শুটার ফয়সালের। অবৈধ লেনদেনের তথ্য খুঁজছে সিআইডি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।